আসসালামু আলাইকুম। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে এই মাহে রমজানের একদম শুরুর দিকে আমাদের বিসিএস নিয়ে কিছু পুরো মাসব্যাপী একটা ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি শাহরিয়ার রাফি আপনাদের সাথে আছি। আজকে আমরা বিসিএস এর কম্পিউটার এবং আইসিটি যে পার্টটা আছে, অর্থাৎ কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি যে পার্টটা আছে, সেই পার্ট নিয়ে কথা বলবো। কিছু টপিক কভার করার ট্রাই করব, যে টপিকগুলো আসলে হচ্ছে বিসিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট, বা ব্যাংক বলেন বা আদার্স যে কম্পিটিটিভ এক্সামগুলো বলেন, এই এক্সামগুলোর জন্য ইম্পর্টেন্ট। তো এরকম কিছু টপিক কভার করার ট্রাই করব, কিছু কোশ্চেন দেখব, এই হচ্ছে মূল বিষয়টা। আর যেহেতু মাহে রমজান মানে হচ্ছে রমজান মাস, মানে হচ্ছে একটু বিকালের দিকে, এই কারণে হচ্ছে ক্লাস দিতে হচ্ছে। তো আশা করি হচ্ছে সবাই ক্লাসটা এনজয় করবেন। তো আমরা শুরু করি। তো প্রথমত আমরা কম্পিউটারের আসলে এক ক্লাসে তো সবকিছু শেষ করা যাবে না, বাট আমরা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক আজকে শেষ করব। সেটা হচ্ছে কম্পিউটারের মেমোরি বলে একটা পার্ট আছে। এই মেমোরি পার্টটা আসলে আজকে আমরা দেখার ট্রাই করবো, অর্থাৎ কম্পিউটারের মেমোরি বলতে কি বুঝি, বা মেমোরি থেকে আসলে কি ধরনের কোশ্চেন আসতে পারে, বা মেমোরির ইন ডিটেলস আমরা একটু আলোচনাতে যাব আজকে। তো আসেন আমরা একটু দেখি। তো আমরা নর্মালি জানি কম্পিউটার, এই শব্দটা কম্পিউট নামক একটা শব্দ থেকে আসছে, এবং এই কম্পিউট যে শব্দটা আসছে, কম্পিউটার একটা সাইকেল মেনটেন করে চলে, যে সাইকেলটাকে আমরা বলি হচ্ছে আইপিওএস সাইকেল। এই সাইকেলটা মেনটেন করে কম্পিউটার চলে। অর্থাৎ কম্পিউটার সবসময় যে কাজটাই করুক না কেন, কম্পিউটার হচ্ছে এই সাইকেলটা মেনটেন করে, আইপিওএস। তো এখানে আসলে এই সাইকেলটা বলতে আসলে কি বুঝি? আই বলতে আমরা বুঝি হচ্ছে ইনপুট, পি বলতে আমরা বুঝি হচ্ছে প্রসেস, ও বলতে আমরা বুঝি হচ্ছে আউটপুট, এস বলতে আমরা বুঝি হচ্ছে স্টোরেজ। অর্থাৎ কম্পিউটার যখন কাজ করে বা ডিভাইসগুলো যখন কাজ করে, এই কম্পিউটার বা ডিভাইসগুলো মূলত এই সাইকেলটা মেনটেন করে, যেখানে হচ্ছে কম্পিউটার কি করে, ইনপুট গ্রহণ করে, সে প্রসেস করে, আউটপুট প্রদান করে এবং স্টোর করে। এই যে চারটা কাজের কথা বলতেছি, আইপিওএস, এই চারটা কাজকে মূলত সে করে থাকে। তো এখন আমরা যদি একটা কম্পিউটারের বেসিক অর্গানাইজেশন চিন্তা করি, বেসিক অর্গানাইজেশন অফ যদি কম্পিউটার চিন্তা করি, তাহলে মূলত তিনটা পার্ট পাই আমরা। তিনটা পার্ট থাকে আমাদের একটা কম্পিউটারের। একটা কম্পিউটার পার্ট হচ্ছে তিনটা, অর্থাৎ বেসিক অর্গানাইজেশন। কি কি? প্রথম যে পার্টটা, সেই পার্টটাকে আমরা বলি হচ্ছে ইনপুট। আচ্ছা, আরেকটা পার্ট থাকে হচ্ছে আমাদের আউটপুট। অর্থাৎ ইনপুট কেন থাকে? ইনপুট থাকার মেন কারণটা হচ্ছে, ইনপুট মূলত কি করে, আমরা ইনপুট যে ডিভাইসগুলো থাকে, সেই ডিভাইসগুলোর মাধ্যমে একটা জিনিস প্রোভাইড করি, সেটা হচ্ছে ডেটা প্রোভাইড করি এবং হচ্ছে ইনস্ট্রাকশন প্রোভাইড করি। এখন এই যে আমরা ডেটা এবং ইনস্ট্রাকশন প্রোভাইড করতেছি কম্পিউটারে বা ডিভাইসে, সেটা কি করে, একটা প্রসেস হয়। প্রসেসটা হয় মূলত এই জায়গাটাতে, এখানে হচ্ছে প্রসেস হচ্ছে। এই প্রসেস হওয়ার জন্য এখানে একটা অংশ থাকে, যে অংশটাকে আমরা বলি হচ্ছে সিপিইউ বলে থাকি, এবং প্রসেস হওয়ার পরে আপনার আউটপুটে আসে, এবং এই যে আউটপুটে যখন সে আসতেছে, এই আউটপুটে সাধারণত আমরা যে জিনিসটা দেখতে পারি, সেটা হচ্ছে ইনফরমেশন বা হচ্ছে রেজাল্ট। ইনফরমেশন বা হচ্ছে রেজাল্ট দেখতে পাই। তাহলে খেয়াল করেন যে একটা কম্পিউটারের বেসিক অর্গানাইজেশন হচ্ছে তিনটা পার্ট থাকে, যেটা ইনপুট একটা, যেখানে ডেটা এবং ইনস্ট্রাকশন থাকতেছে। একটা হচ্ছে সিপিইউ পার্ট, যেখানে হচ্ছে আসলে মূলত প্রসেসিং পার্ট আমরা বলতে পারি এটাকে, যেখানে প্রসেস হয় আপনার ডেটা এবং ইনস্ট্রাকশন ওয়াইজ, আপনি যে ডেটা দিচ্ছেন এবং ইনস্ট্রাকশন দিচ্ছেন সেটা ওয়াইজ প্রসেস হচ্ছে। এবং সর্বশেষ যেটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে আউটপুট, যেখানে আমি হচ্ছে আপনার ইনস্ট্রাকশন ওয়াইজ ডেটা প্রসেস হওয়ার পরে ইনফরমেশন বা রেজাল্টটা পাওয়া যায়। এখন আসেন, এটা একটু গ্রাফটা একটু মনে রাখেন। আচ্ছা, এখন আসেন আমরা সিপিইউর অংশটাকে যদি চিন্তা করি, যে সিপিইউ অংশটাকে আমরা বলতেছি, এই সিপিইউ অংশটাকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটার পূর্ণরূপ হচ্ছে এটা, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমরা বলে থাকি একে। আচ্ছা, এখন এই সিপিইউটাকে আমরা যদি ভাগ করতে চাই, যে একটা সিপিইউ কি কি অংশ দিয়ে তৈরি হয়, আচ্ছা, অংশগুলোকে আমরা যদি একটু ভাগ করি, তাহলে এভাবে ভাগ করতে পারি আমরা। প্রথম যে ভাগটা করি, সেই ভাগটাকে আমরা বলি হচ্ছে মেমোরি ইউনিট, মেমোরি ইউনিট। এটা হচ্ছে আমাদের প্রথম ভাগ। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার অংশ। আচ্ছা, তাহলে 2 নাম্বার অংশটা কি?
2 নাম্বার অংশটা হচ্ছে ALU, এটাকে সংক্ষেপে ALU বলা হয়, বাট এটা পুনরূপটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার অংশ। আচ্ছা, আর 3 নাম্বার আর একটা অংশ যেটা, সেটাকে আমরা বলতেছি কন্ট্রোল ইউনিট। এই 3টা অংশের সমন্বয় মূলত হচ্ছে আপনার সিপিইউ একটা অংশ তৈরি করা হয়ে থাকে, যে প্রথমটাকে আমরা বলি মেমোরি ইউনিট, 2 নাম্বারটাকে আমরা বলি অ্যারিথমেটিক লজিক ইউনিট বা ALU, এবং 3 নাম্বার যেটা থাকে সেই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিট। এই 3টা অংশ মিলে যেটা হয় সেটাকে আমরা বলতেছি সিপিইউ বলতেছি। এখন এই যে 3টা অংশ মিলে যে আমরা সিপিইউর কথা বলতেছি, তাহলে মেমোরি ইউনিটটা আসলে কি? আমাদের আজকের আলোচনার মূল বিষয় আমরা একদম শুরুতে বলছি যে আমরা আজকে আসলে এই অংশটাকে নিয়ে আলোচনা করব, এবং এই অংশটা নিয়ে আমরা ডিটেইলস জানবো যে এই অংশটার ভিতরে আসলে কি আছে, কিভাবে কাজ করে, কি কি অংশ থাকে, এই অংশটা নিয়ে আমরা ডিটেইলস জানবো। তাহলে আসেন আমরা একটু মেমোরি ইউনিটে যাই। মেমোরি ইউনিট, ওকে। আচ্ছা, এখন এই মেমোরি ইউনিটটাকে যদি আমরা ভাগ করতে চাই যে মেমোরি ইউনিটগুলো আসলে কি কি নিয়ে মেমোরি ইউনিট হয় বা কি ধরনের মেমোরি থাকতে পারে, কারণ মেমোরি ইউনিটের কাজটা কি? মেমোরি ইউনিটের কাজটা হচ্ছে ডিভাইসে আপনার ডেটাকে সংরক্ষণ করা। এখন এই যে ডেটাকে সংরক্ষণ করে, সে এক ধরনের মেমোরি দিয়ে আসলে করে না, সে বিভিন্ন ধরনের আসলে মেমোরি ব্যবহার করে সে হচ্ছে কাজটা করে থাকে। তো আমরা যদি মেমোরি ইউনিটকে ভাগ করতে চাই, প্রথমত 3টা ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথম যে ভাগটাকে যদি আমরা বলি, একদম মেইন ভাগটা, সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাশ মেমোরি। এটা এক ধরনের মেমোরি। 2 নাম্বার যে মেমোরিটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরি, এবং 3 নাম্বারটাকে আমরা বলতে পারি হচ্ছে সেকেন্ডারি মেমোরি, বা এটাকে অক্সিলারি মেমোরিও বলা হয়ে থাকে। প্রায় সেকেন্ডারি মেমোরি বা অক্সিলারি মেমোরি বলা হয়ে থাকে। আচ্ছা, এটাকে মেইন মেমোরিও বলা হয়ে থাকে। মেইন মেমোরি, প্রাইমারি মেমোরি বা মেইন মেমোরি, সেকেন্ডারি মেমোরি বা অক্সিলারি মেমোরি, এই 3টা হচ্ছে মূল মেমোরি। এছাড়া আরো আছে, রেজিস্টার নিয়ে আমরা কথা বলবো একটু পরে। রেজিস্টার এক ধরনের মেমোরি এবং সবচেয়ে দ্রুত গতির মেমোরি রেজিস্টার। আচ্ছা, এবার এই প্রাইমারি মেমোরিকে যদি আমি ভাগ করতে চাই যে প্রাইমারি মেমোরি আবার কয় ধরনের হয়, এই প্রাইমারি মেমোরিকে যদি আমরা ভাগ করি, তাহলে প্রাইমারি মেমোরিকে আমরা হচ্ছে 2 ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ভাগটা সেটাকে আমরা বলি র্যাম, এবং 2 নাম্বার যে ভাগটা, সে ভাগটাকে আমরা বলি হচ্ছে রোম। এই 2টা ভাগে ভাগ করি আমরা, একটা হচ্ছে র্যাম এবং আরেকটা হচ্ছে রোম। আমরা জানি র্যাম মানে কি? র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আচ্ছা, রোম মানে কি? রোম মানে হচ্ছে রিড অনলি মেমোরি। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে মেমোরি ইউনিটকে আমরা প্রথমত কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে। একটা হচ্ছে ক্যাশ মেমোরি, একটা হচ্ছে প্রাইমারি বা মেইন মেমোরি, আর একটাকে আমরা বলতেছি সেকেন্ডারি মেমোরি। এবার আমরা হচ্ছে প্রাইমারি মেমোরিকে আবার 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর একটা হচ্ছে রোম বা রিড অনলি মেমোরি। এই 2টা ভাগে আমরা ভাগ করলাম। ওকে, এবার আসেন আমাদের মেমোরি ইউনিটের প্রথম মেমোরিটা কি ছিল? প্রথম যে মেমোরিটা ছিল, সেই মেমোরিটাকে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে ক্যাশ মেমোরি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম ছিল। তারপর আমরা প্রাইমারিতে বা অন্যান্য মেমোরি গুলোর কথা বলেছিলাম। তো ক্যাশ মেমোরি আসলে কি? ক্যাশ মেমোরিটা মূলত প্রসেসর এবং প্রধান মেমোরির মধ্যবর্তী স্থানে অবস্থান করে। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি প্রসেসর, এগুলা কিন্তু রিটার্নের জন্য ইম্পর্টেন্ট। বিসিএস এর রিটার্ন বলেন বা বিসিএস এর প্রিলি বলেন বা ব্যাংকের প্রিলি বলেন, সবকিছুর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। প্রসেসর ও প্রধান মেমোরির মধ্যবর্তী স্থানে থাকে। একটু পরে আমি একটা ছবি এঁকে দেখাবো আপনাদেরকে। আচ্ছা, তার মানে ক্যাশ মেমোরির অবস্থান কোথায়? ক্যাশ মেমোরির অবস্থানটা হচ্ছে প্রসেসর এবং প্রধান মেমোরির মধ্যবর্তী স্থানে। আচ্ছা, প্রধান মেমোরি মানে কি? প্রধান মেমোরি মানে ওই যে আমরা বলে আসছি মেইন বা হচ্ছে প্রাইমারি মেমোরি।
এই মেমোরিটার মাঝখানে একটা জায়গাতে সে হচ্ছে অবস্থান করে, প্রসেসর এবং প্রধান মেমোরির মধ্যবর্তী স্থানে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে পারেন, সেটা হচ্ছে এটা কেন ব্যবহার করা হয়। সাধারণত দেখেন যে প্রাইমারি যে মেমোরি গুলো ব্যবহার করা হয় বা সেকেন্ডারি মেমোরি গুলো ব্যবহার করা হয়, এই মেমোরি গুলো হচ্ছে সবগুলো ডেটাকে স্টোর করার জন্য, বাট এইটাকে ডেটাকে স্টোর করার জন্য। বাট কিছু কিছু মেমোরি আছে খুব দ্রুত গতি সম্পন্ন, কিছু কিছু মেমোরি আছে দ্রুত গতি কম, মানে গতিটা একটু কম থাকে। তো ক্যাশ মেমোরি একটা দ্রুত গতি সম্পন্ন মেমোরি, অর্থাৎ একটা কাজ যখন আমরা করি, কাজ করার সময় আমাদের কাজের দ্রুত গতি আনার জন্য হচ্ছে ক্যাশ মেমোরি ব্যবহার করা হয়। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, আপনি যদি প্রথমে আপনি গুগলে কোনো কিছু সার্চ করেন, প্রথমবার আপনি সেকেন্ড বার ওই জিনিসটা যখন সার্চ করবেন তখন খুব দ্রুত আপনি দেখবেন হচ্ছে ওইটা চলে আসছে আপনার কাছে। অর্থাৎ সেকেন্ড বার বা থার্ড বার বা ফোর্থ বার বা যেটাই করেন না কেন, এই সার্চ গুলো যদি করতে যান তাহলে এটা খুব দ্রুত আপনার কাছে চলে আসবে, ঠিক আছে। তো এই যে এটা কেন হচ্ছে, কারণ হচ্ছে আপনি যে প্রথমবার যেটা দিয়েছেন, দেওয়ার পরে ও এইটাকে হচ্ছে ক্যাশ মেমোরিতে এটাকে স্টোর করে রেখেছে। আমরা ক্লিয়ার ক্যাশ করে থাকি, অর্থাৎ ক্যাশ মেমোরি আমরা ক্লিয়ার করে ফেলি, তখন কিন্তু এটার আবার সময় বেশি লাগবে। তো এইটাই হচ্ছে মূল কাজটা, যে আপনার কাজের দ্রুত গতি আনার জন্য আমরা মূলত এই ক্যাশ মেমোরিটা ব্যবহার করে থাকি। তাহলে সেকেন্ড কাজ কি, কাজের দ্রুত গতি আনার জন্য এই মেমোরিটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, আরেকটা কথা বলছি কি, এটা খুব ছোট মেমোরি, অর্থাৎ ক্ষুদ্রতম একটা মেমোরি, অর্থাৎ খুব ছোট্ট একটা মেমোরি, কিন্তু এর স্পিড কিন্তু অনেক বেশি, স্পিড বেশি। আচ্ছা, স্পিড হচ্ছে তার বেশি। আচ্ছা, এই মেমোরিটাকে আরেকটা নাম বলা হয়, এটাকে সিপিইউ মেমোরি বলা হয়, সিপিইউ মেমোরি বলা হয়। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম ক্যাশ মেমোরি সম্পর্কে? প্রথমত আমরা যে জিনিসটা জানলাম, এর অবস্থানটা কোথায়, অর্থাৎ একটা ডিভাইস, একটা সিপিইউ আছে, একটা সিপিইউ কোন জায়গায় এটা অবস্থান করে, এটা অবস্থান করে প্রসেসর এবং প্রধান বা প্রাইমারি যে মেমোরিটা, সেই মেমোরির মধ্যবর্তী স্থানে এটা বা মিডল পজিশনে এটা অবস্থান করে। এটা কি করে, কাজের দ্রুত গতি আনার জন্য এটা ব্যবহার করা হয়। এবং হচ্ছে এটা আরেকটা কাজ হচ্ছে, এটা একটা ক্ষুদ্রতম মেমোরি, এটার স্পিডটা অনেক বেশি থাকে, একে সিপিইউ মেমোরি বলা হয়ে থাকে। এখন আসেন আমরা একটা ছবি দেখি। ধরেন এটা হচ্ছে আপনার একটা প্রসেসর, এটা হচ্ছে আপনার প্রসেসর, এটা হচ্ছে আপনার প্রসেসর। আচ্ছা, এখানে যে মেমোরিটা থাকে, এখানে একটা মেমোরি থাকে, যে মেমোরিটাকে আমরা বলি হচ্ছে ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি। আচ্ছা, এর পরের ব্লকটাকে যদি আমরা চিন্তা করি, পরের ব্লকটা থাকে হচ্ছে মূলত মেইন মেমোরি। আচ্ছা, আমরা জানি মেইন মেমোরি কয়টা, মেইন মেমোরি হচ্ছে দুইটা থাকে, একটা হচ্ছে র্যাম থাকে, একটা হচ্ছে রোম থাকে। তো এই দুটার ভিতরে প্রথমে থাকে হচ্ছে র্যাম, তারপর থাকে হচ্ছে রোম, এবং পরের যে ব্লকটা থাকে এই ব্লকটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি মেমোরির ব্লক। সেকেন্ডারি বা হচ্ছে আমাদের যে অক্সিলারি ব্লকগুলো থাকে, সেই ব্লকগুলোর হচ্ছে মেমোরিগুলো থাকে, সেই মেমোরিগুলোর ব্লক। তাহলে দেখেন এই দুটা হচ্ছে কিন্তু মূলত একটাই, এটাকে আমরা বলতেছি কি, তাহলে এটাকে আমরা বলতেছি যে প্রাইমারি মেমোরি, প্রাইমারি বা মেইন মেমোরি, মেইন মেমোরি, এটা বলতেছি আমরা প্রাইমারি বা মেইন মেমোরি। তাহলে পুরাটাকে যদি আমরা একটা ব্লক ধরি, ধরেন এটা একটা পুরাটা একটা ব্লক, তাহলে এই প্রসেসরে এখানে আরেকটা মেমোরি থাকে, যে মেমোরিটাকে বলা হয় রেজিস্টার। এটা খুব ক্ষুদ্র একটা মেমোরি, রেজিস্টার, এবং সবচেয়ে দ্রুত গতির মেমোরি এবং সবচেয়ে ছোট মেমোরি। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন, তাহলে এটাকে আমরা বলতেছি রেজিস্টার, যেটা হচ্ছে প্রসেসরে অবস্থান করে। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ক্যাশ মেমোরি। আচ্ছা, ক্যাশ মেমোরি পরে যেটা থাকে সেটা হচ্ছে প্রাইমারি মেমোরি। এই প্রাইমারি মেমোরির ভিতরে প্রথম থাকে র্যাম থাকে, পরে থাকে হচ্ছে রোম থাকে, এরপর থাকে হচ্ছে সেকেন্ডারি মেমোরি। তাহলে আমরা একটু আগে বলে আসছি যে ক্যাশ মেমোরি অবস্থান কোথায়, ক্যাশ মেমোরি অবস্থান হচ্ছে প্রসেসর, এই যে প্রসেসর এবং এই যে প্রধান মেমোরি অর্থাৎ মেইন মেমোরি, এর মাঝখানে, অর্থাৎ দুইটার মাঝখানে যে অবস্থান করে সেই অবস্থানটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যাশ মেমোরি বলতেছি। আচ্ছা, এই ক্যাশ মেমোরির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই মেমোরিটা হচ্ছে ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মানে কি? ভোলাটাইল মানে হচ্ছে এই হচ্ছে একটা উদ্দায়ী মেমোরি, এটাকে বাংলাতে বলা হয় উদ্দায়ী মেমোরি। আচ্ছা,
এটা মানে হচ্ছে এ ভুলে যায় বলতে পারেন, মানে হচ্ছে যদি বিদ্যুৎ প্রবাহ চলে যায়, বিদ্যুৎ প্রবাহ বা পাওয়ার সাপ্লাই, এখানে বিদ্যুৎ প্রবাহ না হয় পাওয়ার সাপ্লাই হতে পারে, অর্থাৎ আপনার পাওয়ার যখন চলে যায়, বিদ্যুৎ প্রবাহ বা পাওয়ার সাপ্লাই চলে গেলে বন্ধ হয়ে যায়, সাপ্লাই চলে গেলে তথ্য মুছে যায়, তথ্য মুছে যায়। অর্থাৎ আপনার হচ্ছে মেমোরিটা হচ্ছে, মেমোরিতে আপনি যা কিছু রাখেন না কেন, আপনি যদি ডিভাইসটাকে অফ করে দেন বা পাওয়ারটাকে অফ করে দেন, তাহলে কি হবে, তাহলে এর মধ্যে যা যা আছে, যে ইনফরমেশন গুলো বা তথ্যগুলো আছে, সেই ইনফরমেশন বা তথ্যগুলো সে সহজেই ভুলে যাবে বা তথ্যগুলো মুছে যাবে। এই কারণে আমরা এই মেমোরিটাকে ভোলাটাইল মেমোরি বলে থাকি। আচ্ছা, ওকে, এবার আসেন আমরা একটু আবার পরের পেজে যাই। ওকে, আচ্ছা, রেজিস্টার এটা হচ্ছে খুব ছোট একটা মেমোরি, খুবই ছোট মেমোরি, খুবই দ্রুত গতির মেমোরি। আচ্ছা, এইটা হচ্ছে এক ধরনের ভোলাটাইল মেমোরি। এই তিনটা জিনিস একটু মনে রাখেন, এটা নিয়ে একটু পরে আমরা আবার আলোচনা করব, মানে একটু আমরা হচ্ছে প্রত্যেকটা মেমোরি একটা চার্টের মতো করে দেখবো যে প্রত্যেকটা আলাদা আলাদা করে কিরকম। আচ্ছা, ওকে, তাহলে এবার একটু আসেন, তাহলে প্রাইমারি মেমোরি দুইটা কথা বলেছিলাম আমরা, এবার আসেন একটু প্রাইমারি মেমোরি নিয়ে কথা বলি। প্রাইমারি আচ্ছা, প্রাইমারি মেমোরি। ওকে, এখন এই প্রাইমারি মেমোরিকে আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা বলছিলাম র্যাম বলেছিলাম, আরেকটা আমরা বলেছিলাম হচ্ছে রোম বলেছিলাম, দুইটা। আচ্ছা, র্যাম বলতে আসলে আমরা কি বুঝি? র্যাম বলতে আমরা যেটা বুঝি হচ্ছে র্যান্ডম আচ্ছা, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আচ্ছা, এটা হচ্ছে রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। আচ্ছা, তাহলে র্যামের পূর্ণরূপ, এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার আসছে এবং অনেকবার পরীক্ষাতে আসেও, এটা যে র্যাম এবং রোমের পূর্ণরূপটা কি, এটা অনেক পরীক্ষাতে আসছে। তো র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রোম হচ্ছে রিড অনলি মেমোরি। আচ্ছা, এখন যে কথাটা বলতেছি দেখেন, র্যাম কি করতে পারে, র্যামের কার্যপ্রণালী, র্যাম এবং রোমের মূল পার্থক্যটা, র্যাম হচ্ছে রিড এবং রাইট দুটো কাজ করতে পারে, রিড এবং রাইট দুটো কাজ করতে পারে, অর্থাৎ রিড করা এবং রাইট করা, কোন ডেটাকে রিড করা এবং রাইট করা দুটো কাজ করতে পারে র্যাম। কিন্তু রোম শুধুমাত্র রিড করে, যেহেতু আমাদের এখানে বলা হচ্ছে রিড অনলি মেমোরি, তার মানে শুধুমাত্র রিড করতে পারে। এইটাই হচ্ছে এই দুইটার ভিতরে, অর্থাৎ র্যাম এবং রোমের ভিতরে একদম মূল পার্থক্য যদি বলেন। আরেকটা পার্থক্য আছে, একটু পরে আসতেছে, বাট মূল একটা পার্থক্য কার্যপ্রণালীর মধ্যে রিড করতে পারে। আচ্ছা, বিভিন্ন যে পাওয়ার সেক্টর গুলো আছে, যেমন ডেসকো বলেন, ডিপিডিসি বলেন বা নেসকো বলেন, এই যে পাওয়ার সেক্টর গুলোতে এই কোশ্চেনটা কিন্তু একটা কমন কোশ্চেন, যে নিচের কোন মেমোরিটি রিড এবং রাইট দুটো কাজ করতে পারে, ঠিক আছে, বা নিচের কোন মেমোরিটি শুধুমাত্র রিড করতে পারে। এটা একটা কমন একটা কোশ্চেন আপনার এই পাওয়ার সেক্টরের এক্সাম গুলোতে। আপনারা যদি বিগত বছরের কোশ্চেন দেখেন, আপনারা দেখবেন যে এই কোশ্চেনটা অনেকবার তারা দিচ্ছে। আচ্ছা, তো একটা হচ্ছে রিড এবং রাইট দুটো কাজ করতে পারে, আর এটা হচ্ছে শুধুমাত্র রিড করতে পারে। আচ্ছা, এটা হচ্ছে এক ধরনের ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মানে কি? ভোলাটাইল মানে একটু আগে আমি বলে আসছি যে এটা হচ্ছে উদ্দায়ী মেমোরি, অর্থাৎ এটা হচ্ছে অস্থায়ী একটা মেমোরি, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ চলে গেলে বা আপনি যদি ডিভাইসটাকে অফ করে ফেলেন বা কম্পিউটারটাকে পাওয়ারটাকে অফ করে ফেলেন, তাহলে এর ভিতরে যে গচ্ছিত তথ্য বা থাকবে বা ইনফরমেশন থাকবে, সেগুলো হচ্ছে মুছে যাবে। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে ভোলাটাইল মেমোরি। এটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। আচ্ছা, এটাকে আমরা বলতেছি হচ্ছে স্থায়ী মেমোরি বা নন ভোলাটাইল মেমোরি বলে থাকি, যে এটা হচ্ছে এক ধরনের স্থায়ী মেমোরি। যে স্থায়ী মেমোরিটা কি হয়, সেই স্থায়ী মেমোরিটা হচ্ছে আপনার এটাতে বিদ্যুৎ প্রবাহ চলে গেলে বা পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে গেল, আপনার এখানে ডেটা কিন্তু স্থায়ীভাবে থেকে যাবে। আচ্ছা, এবার আসেন,
এখন এই দুটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এই র্যামের স্পিডটা বেশি হয়, র্যামের স্পিড বেশি কিন্তু সাইজটা ছোট হয় রোমের তুলনায়, সাইজ ছোট হয় কিন্তু দাম বেশি হয়, মূল্য বেশি হয়। এটা কিন্তু শুধু রোমের সাথে আমি তুলনা করে বলতেছি যে সাধারণত কম্পিউটারগুলোতে স্পিড বেশি হয়, এই র্যামের স্পিড বেশি থাকবে, সাইজ ছোট হবে রোমের তুলনায়, মূল্য বেশি হবে। তাহলে এটা কি হবে, এটার সাথে তুলনা যদি করি তাহলে স্পিড হচ্ছে কম, সাইজ হচ্ছে বড় হয়, সাইজে বড় মানে অনেক কিছু আপনি এখানে রাখতে পারবেন, মূল্যটা কম হয়, এটার তুলনায় মূল্য কম হয়। আচ্ছা, একটা কম্পিউটার বা ডিভাইসের গতি আসলে কিসের উপর নির্ভর করে? যা আপনাকে বলতে পারি যে আচ্ছা আপনার যে ডিভাইসটা আপনি ব্যবহার করেন বা যে কম্পিউটারটা আপনি ব্যবহার করেন এটার গতিটা আসলে কিরকম বা স্পিডটা আসলে কিরকম, এটা আসলে যেটার উপর ডিপেন্ড করে, এটা আসলে র্যামের উপর ডিপেন্ড করে, যে র্যাম আসলে ফিক্সড করে দেয় আপনার এটা গতিটা আসলে কিরকম হয়। তার মানে কম্পিউটারের গতি আচ্ছা কম্পিউটারের গতি কি করে, কম্পিউটারের গতি হচ্ছে র্যামের উপর নির্ভর করে, র্যাম এর উপর নির্ভর করে। আচ্ছা কম্পিউটারের গতি হচ্ছে র্যামের উপর নির্ভর করে। আচ্ছা তাহলে আপনার এবার আসেন এইটার ক্ষেত্রে আসেন, তাহলে এইটা আসলে কি করে দেখেন, ম্যানুফ্যাকচারার যে কোম্পানিগুলো আছে আপনার ডিভাইসটা যে তৈরি করছে বা যেটাই বল না কেন, এই ম্যানুফ্যাকচারার কোম্পানি কর্তৃক ইনস্টলকৃত অ্যাপ বা ডেটা যেগুলো আমরা বলি, এই অ্যাপ বা ডেটা সবকিছু কিন্তু রোমে থাকে। তার মানে ম্যানুফ্যাকচারার কোম্পানি কর্তৃক ইনস্টলকৃত অ্যাপ বা ডেটা আপনার জমা থাকে কোথায়, আপনার জমা থাকে এই রোমে জমা থাকে। অর্থাৎ তাহলে একটু খেয়াল করেন দুটো পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে র্যাম কি বলতেছে, র্যাম বলতেছে আমরা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা কিন্তু বিসিএস এর রিটেনও কিন্তু এই কোশ্চেনটা আসছে অনেকবারই, র্যাম এবং রোমের ভিতরে পার্থক্যটা কি, এটা বিসিএস এর রিটেনও আপনার আসছে। আর প্রিলির হিসাব তো বাদই দিলাম, প্রিলি তো আসে। তো র্যাম কি, র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা রিড এবং রাইট দুটো কাজ করতে পারে, এটা হচ্ছে ধরেন ভোলাটাইল মেমোরি বা অস্থায়ী মেমোরি। যদি রোমের সাথে তুলনা করি তাহলে এটা স্পিডটা বেশি হবে, সাইজ ছোট হবে, মূল্য বেশি হবে। কম্পিউটারের গতিটা বা স্পিডটা আসলে নির্ভর করে র্যামের উপর নির্ভর করে, র্যাম যত বেশি হবে স্পিড তত বেশি হবে। অন্যদিকে রোম বলতে আমরা কি বুঝি, রিড অনলি মেমোরি, যেটা শুধুমাত্র রিড করতে পারে, এটা এক ধরনের নন ভোলাটাইল মেমোরি বা স্থায়ী মেমোরি, যেটা স্পিড কম র্যামের তুলনায়, সাইজে বড় হয় এবং মূল্য কম হয়ে থাকে। আর ম্যানুফ্যাকচারার কোম্পানি কর্তৃক ইনস্টলকৃত অ্যাপ বা ডেটা যেগুলো আমরা বলে থাকি, এই অ্যাপ বা ডেটাগুলো সবকিছু রোমে জমা থাকে। আচ্ছা এখন আসেন, আমরা বিগত বিসিএস একটা কোশ্চেন আসছে এরকম যে ক্লিপবোর্ড নিয়ে একটা কোশ্চেন আসছিল। ক্লিপবোর্ড আসলে কি জিনিসটা? আচ্ছা ক্লিপবোর্ড জিনিসটা আসলে কি, এটা আমরা অনেক সময় ভুল করে থাকি। ক্লিপবোর্ড আসলে জিনিসটা হচ্ছে আপনি আপনার কম্পিউটার বা ডিভাইসে কোনো কিছুকে যখন কাট করতেছেন বা কপি করতেছেন, এই কাট এবং কপি করার পরে আপনার পেস্ট করার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেই জায়গাতে আপনার এই কাট বা কপি করা ডেটাটা থাকে সেই জায়গাটাকে আমরা বলতেছি ক্লিপবোর্ড। আচ্ছা ক্লিপবোর্ডটা মূলত র্যামের মধ্যেই থাকে, র্যামের একটা বিশেষ ফাইল, র্যামের একটি বিশেষ ফাইল। আচ্ছা র্যামের একটা বিশেষ ফাইল যেখানে কি করা হয়, কাট করা বা কপি করার পরে পেস্ট করার পূর্ব মুহূর্ত পর্যন্ত বা অন্য কোনো কিছু কাট কপি করার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেই অংশে আপনার যে ইনফরমেশন বা ডেটা থাকে সেই জিনিসটাকে আমরা বলতেছি আমরা ক্লিপবোর্ড বলতেছি। তো ক্লিপবোর্ডের কমান্ড তিনটা, একটা কাট করা, 2 নাম্বারটা কপি করা এবং 3 নাম্বারটা পেস্ট করা। আচ্ছা দেখেন যেহেতু এটা র্যামের বিশেষ ফাইল, তার মানে এখানে অস্থায়ী ভিত্তিতে ডেটাকে সংরক্ষণ করা হয়। অর্থাৎ যখন
বিদ্যুৎ চলে যাবে বা পাওয়ার চলে যাবে বা ডিভাইস অফ করবেন, তখন সাথে সাথে এর মধ্যে থাকা যে তথ্যগুলো থাকবে সেগুলো মুছে যাবে। অস্থায়ী ভিত্তিতে ডেটা সংরক্ষণ করা হয়, অস্থায়ী ভিত্তিতে ডেটাকে সংরক্ষণ করা হয়। তাহলে এই জিনিসটুকু একটু জেনে রাখবেন, কারণ এটা কিন্তু বিগত একটা বিসিএস এ কোশ্চেনটা আসছে যে ক্লিপবোর্ড কি বা ক্লিপবোর্ড কিসের অংশ। তো ক্লিপবোর্ড হচ্ছে র্যামের একটা বিশেষ ফাইল, যেটা কি করে, যেটা হচ্ছে অস্থায়ী ভিত্তিতে ডেটাকে সংরক্ষণ করে। যেহেতু র্যাম অস্থায়ী ভিত্তিতে ডেটাকে সংরক্ষণ করে, সো ক্লিপবোর্ড কি করবে, অস্থায়ী ভিত্তিতে ডেটাকে সংরক্ষণ করবে। এখন এই ক্লিপবোর্ডের আপনার হচ্ছে টোটাল কমান্ড কয়টা? কমান্ড হচ্ছে 3টা। একটা হচ্ছে কাট করা, একটা হচ্ছে কপি করা, এবং সর্বশেষ যেটাকে আমরা বলতেছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে পেস্ট করা। ওকে, আচ্ছা, এবার এই র্যামটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ভাগটাকে আমরা বলি সেটাকে আমরা বলি ডি র্যাম, আর 2 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে এস র্যাম। তাহলে র্যাম হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ডি র্যাম, একটা হচ্ছে এস র্যাম। আচ্ছা, ডি র্যাম মানে কি? ডি র্যাম মানে হচ্ছে ডাইনামিক র্যাম, ডাইনামিক র্যাম। আর এস র্যাম মানে কি? এস র্যাম মানে হচ্ছে স্ট্যাটিক র্যাম। আচ্ছা, ডি র্যাম মানে হচ্ছে ডাইনামিক র্যাম বা ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর এস র্যাম মানে হচ্ছে স্ট্যাটিক র্যাম বা স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই দুইটা ভাগ হচ্ছে আমাদের মূলত হচ্ছে আমরা র্যামে ব্যবহার করে থাকি, বা র্যামের দুইটা প্রকারভেদ আমরা বলতে পারি। আচ্ছা, এখন মূল বিষয়টা হচ্ছে এই যে র্যাম বা রোমের কথা আমরা বলতে, এই র্যামগুলোর কথা যে বলি, র্যামগুলোর মেইন কাজ কি? র্যামগুলোর মেইন কাজটা হচ্ছে কি করে? সে ডেটাকে স্টোর করে। প্রত্যেকটা মেমোরির মেইন কাজ হচ্ছে ডেটাকে স্টোর করা, বাট প্রত্যেকটা মেমোরি একটা ভিন্ন ভিন্ন ওয়ে ব্যবহার করে ডেটাকে স্টোর করার জন্য। এই যে ডেটাকে যে স্টোর করতেছে, এই স্টোরগুলো আসলে কিভাবে করে সেই জিনিসগুলো নিয়ে মূলত আলোচনার কিছু বিষয় আছে। অর্থাৎ কিছু কিছু জিনিস আপনাকে হয়তোবা জানতে হবে। ওকে, কিছু কিছু জিনিস আপনাকে জানতে হবে যে আসলে কিভাবে কাজ করে। তাহলে ডাইনামিক র্যাম আর স্ট্যাটিক র্যামের ভিতরে মূল পার্থক্যটা কি? মূল পার্থক্যটা হচ্ছে ডাইনামিক র্যাম হচ্ছে ক্যাপাসিটরে বৈদ্যুতিক চার্জ আকারে ডেটাকে সংরক্ষণ করে। ক্যাপাসিটরে বৈদ্যুতিক চার্জ আকারে ডেটাকে সংরক্ষণ করে, অর্থাৎ ক্যাপাসিটরে বৈদ্যুতিক চার্জ আকারে ডেটাকে সংগ্রহ করে ডাইনামিক র্যাম। আচ্ছা, এস র্যাম কি করে? এস র্যামটা হচ্ছে ফ্লিপ ফ্লপে ডেটাকে 0 বা 1 আকারে সংরক্ষণ করে। আচ্ছা, ফ্লিপ ফ্লপ কি? ফ্লিপ ফ্লপ হচ্ছে এক ধরনের বৈদ্যুতিক সার্কিট, যে বৈদ্যুতিক সার্কিটটার মাধ্যমে হচ্ছে মূলত হচ্ছে ডেটাকে 0 বা 1 আকারে সংরক্ষণ করে। আর ডাইনামিক র্যামটা কি করে? ক্যাপাসিটরের বৈদ্যুতিক চার্জ আকারে ডেটাকে সংরক্ষণ করে। এই জায়গা থেকে এই অংশটুকুই জানবেন যে র্যাম হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে ডি র্যাম বা ডাইনামিক র্যাম, আর এটাকে আমরা বলি এস র্যাম বা স্ট্যাটিক র্যাম। ডি র্যামটা কিভাবে কাজ করে? ডি র্যামটা হচ্ছে বা ডাইনামিক র্যামটা ক্যাপাসিটরের বৈদ্যুতিক চার্জ আকারে ডেটাকে সংরক্ষণ করে। অন দ্য আদার হ্যান্ড এস র্যাম বা স্ট্যাটিক যে র্যামটা, সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপে ডেটাকে 0 বা 1 আকারে সংরক্ষণ করে থাকে। আচ্ছা, আরেক ধরনের র্যাম আছে যে র্যামটাকে আমরা বিশেষ র্যাম বলে থাকি, ভি র্যাম। এটা এক ধরনের বিশেষ ধরনের র্যাম। অর্থাৎ র্যাম মূলত দুই প্রকার, এস র্যাম এবং ডি র্যাম, আর ভি র্যামটা হচ্ছে বিশেষ ধরনের র্যাম। এটা হচ্ছে বিশেষ ধরনের র্যাম। আচ্ছা, একটা বিশেষ ধরনের র্যাম যেটা, সেটাকে আমরা বলি ভি র্যাম, যেটা পূর্ণরূপটাকে আমরা বলি হচ্ছে ভিডিও র্যাম। পূর্ণরূপটা হচ্ছে ভিডিও র্যাম। এটা মূলত হচ্ছে গ্রাফিক্স কার্ডে ব্যবহার করা হয়, অর্থাৎ আপনার
ভিডিও কোয়ালিটিকে নিশ্চিত করার জন্য বা ভিডিও কোয়ালিটিটাকে ভালো নিশ্চিত করার জন্য আমরা এই বিশেষ ধরনের র্যামটা ব্যবহার করি, যেটা শুধুমাত্র আপনার এই কি বলে যে গ্রাফিক্স কার্ডে ব্যবহার করা হয়, এবং হচ্ছে গ্রাফিক্স কার্ডে ব্যবহারের ফলে হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটিটা বা গ্রাফিক্সটা অনেক ভালো হয়ে আসে। ওকে, আচ্ছা, এখন দেখেন তাহলে র্যামের প্রকারভেদ সম্পর্কে কিন্তু আমরা একটা ধারণা পেলাম যে র্যামকে আমরা দুই ভাগে ভাগ করছি। প্রথমত দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ডি র্যাম বা ডাইনামিক র্যাম, আর একটাকে আমরা বলতেছি হচ্ছে এসটিএম বা স্ট্যাটিক র্যাম। আর একটা বিশেষ ধরনের যে র্যামটা, সেই র্যামটাকে আমরা বলতেছি হচ্ছে মূলত ভি র্যাম বা ভিডিও র্যাম। আচ্ছা, তাহলে র্যামের প্রকারভেদ আমাদের হয়ে গেল। এবার আসেন আমরা রোমের প্রকারভেদ গুলো দেখি। রোম আমরা বলছি কি, রোম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রোম আমরা বলতেছি হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস রোম বলতেছি রিড অনলি মেমোরি, যেটা শুধুমাত্র কি করতে পারে, যেটা শুধুমাত্র রিড করতে পারে। এখন রোমের প্রকারভেদ যদি আমরা করতে যাই, প্রথম যে প্রকারভেদটা, সেই প্রকারভেদটাকে আমরা বলি এম রোম। আচ্ছা, দুই নাম্বারটাকে আমরা বলি হচ্ছে পি রোম, তিন নাম্বারটা হচ্ছে ইপি রোম, চার নাম্বারটা হচ্ছে ইই পি রোম। আচ্ছা আচ্ছা, এখন এই জিনিসগুলো মূলত ব্যাংকে এটা খুব বেশি আসে, যে রোমের আপনার হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে ব্যাংকের পরীক্ষাতে অনেক বেশি আসে। কেন বেশি আসে? কারণ ব্যাংকের পরীক্ষাতে আপনার দেখা গেছে সরাসরি এখান থেকে কোশ্চেন দেয়, ফুল অ্যাব্রিভিয়েশন জানতে চায়। ঠিক আছে, ফুল অ্যাব্রিভিয়েশন জানতে চায়, জেনে হচ্ছে আপনার কাছে হচ্ছে সরাসরি কোশ্চেন দেয়। আচ্ছা, আপনার আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে বিসিএস এর রিটেন আপনার এখান থেকে কোশ্চেন আসছে, এখান থেকে কোশ্চেন হয়ে থাকে। আচ্ছা, তো এম রোমের পুনরূপটা কি? মাস্ক রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। আচ্ছা, পি রোম কি? প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আচ্ছা, তারপর হচ্ছে ইপি রোম, এটা হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আচ্ছা, তাহলে ইপি রোম কোনটা? ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এটা চারটা হচ্ছে আপনার পুনরূপ। আচ্ছা, একটু কথা বলি আপনাদের সাথে। দেখেন, ব্যাংকে বলেন বা বিসিএস বলেন বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম গুলোতে বলেন, আইসিটি বা কম্পিউটার যে পার্টটা থাকে, এই পার্টটা মূলত হচ্ছে একটা আপনার কি বলা যায়, ট্রাম্প কার্ড, অর্থাৎ নাম্বার তোলার জন্য। অর্থাৎ আপনার অন্যান্য যে সাবজেক্ট গুলো কতটুকু আপনি ইয়া করতে পারবেন আমি জানি না, কিন্তু আইসিটি খুব অল্প একটা প্রিপারেশন নিয়ে বা অল্প, এটা গন্ডিটা খুব ছোট গন্ডিটা, এই ছোট গন্ডিটাকে যদি আপনি খুব অবাধভাবে বা ভালোভাবে বিচরণ করতে পারেন, তাহলে হচ্ছে আপনার নাম্বার তোলার জন্য, অর্থাৎ নাম্বার বুস্ট করার জন্য আপনার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। অর্থাৎ আপনি ব্যাংকে বলেন 10 মার্ক বা বিসিএস এ বলেন আমরা যদি প্রিলি ধরি 15 মার্ক, আপনি যদি 15তে 12 এখানে যদি অ্যান্সার করে আসতে পারেন, 12 আপনি এখানে যদি মানে সাকসেস হইতে পারেন 12 মার্কসের, তাহলে কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি অনেক আগে গেছেন। আচ্ছা, এখন এই কোশ্চেন গুলো আসলে খুব কঠিন হয় এরকম না। আইসিটি কোশ্চেনটা লাস্ট আপনার বিসিএস এর 4 বছর বা 5 বছর যদি আমরা চিন্তা ভাবনা করি, যে লাস্ট 4টা বা 5টা বিসিএস এর কথা যদি চিন্তা করি, তাহলে আপনি কোশ্চেন গুলো দেখবেন যে 40 পরবর্তী সময়টাতে এটা বেশি হয়েছে, 40 পরবর্তী সময়টা, 42 তো স্পেশাল বিসিএস গেছে। এই 40 পরবর্তী সময়টাতে আপনি দেখবেন আইসিটি প্রশ্নগুলো আসলে একটু চেঞ্জ হয়েছে। অর্থাৎ 39 পর্যন্ত বা মানে 38-40 পর্যন্ত কোশ্চেনের ধরনটা একরকম ছিল, বাট পরবর্তীতে আইসা কোশ্চেনের ধরনটা জানি কিরকম করে একটু চেঞ্জ হইতেছে। এবং 46-এ আপনি যদি কোশ্চেন দেখেন, যে দেখবেন যে আপনার আগের বিসিএস গুলোর সাথে হয়তো মিলতেছে না। আচ্ছা, মূলত এটা কেন হয়েছে? মূলত বিষয়টা হচ্ছে, আমরা আসলে একটা সময় ছিল আইসিটি সালগুলো মুখস্থ করতে হবে, আমাদের মানে আবিষ্কারক গুলো মুখস্থ করতে হবে, বাট এখন আপনি দেখেন লাস্ট 5টা-6টা বিসিএস আপনি যদি একটু প্রশ্নগুলো একটু দেখেন, আপনি দেখবেন যে এই টাইপের কোশ্চেনই পরীক্ষা আসে নাই। ঠিক আছে, এটার পরীক্ষা কোশ্চেনই আসে নাই। তার মানে আপনাকে আসলে মূলত হচ্ছে কোর কনসেপ্ট থেকে কোশ্চেন করা হয়।
এখন আসলে বিসিএস বলেন বা ব্যাংক বলেন, যেটাই বলেন না কেন, যে সেক্টরই বলেন না কেন, বা এনি আদার্স কম্পিটিটিভ যে এক্সাম গুলো আছে, যেটা বলতে পারেন পাওয়ার সেক্টর বলেন, বা হচ্ছে আপনার প্রাইভেট ব্যাংকের কথা বলেন, বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা বা বেসরকারি চাকরির পরীক্ষাগুলোতে, এই পরীক্ষাগুলোতে আসলে হচ্ছে মূলত আপনার মুখস্থ বিদ্যাকে যাচাই করার মানটা আস্তে আস্তে কমতেছে। অর্থাৎ আপনি আসলে কোর কনসেপ্টটা জানেন কিনা, কোর কনসেপ্টটা যদি আপনি জানতে পারেন তাহলে হচ্ছে মনে করা হয় যে আপনি আসলে মানে ওই বিষয়টা সম্পর্কে জানেন। তো সাল মুখস্থ করে রাখাটা বা হচ্ছে আবিষ্কারকের নাম মুখস্থ করে রাখাটা এটা আসলে কোনো মানে এটা আসলে মানে কি বলে যে খুব ইম্পর্টেন্ট কিছু না একটা মেধা যাচাইয়ের জন্য। তো যে জায়গা থেকে হচ্ছে এই জিনিসগুলো আমরা মানে খুশি, যে জায়গা থেকে হচ্ছে পিএসসি বলি বা ব্যাংকার সিলেকশন কমিটি বলি বা রিক্রুটমেন্ট যারা মানে নিচ্ছে, তারা এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতেছে, অনেকটা বের হয়ে চলে আসছে। তো এখন হচ্ছে কোর কনসেপ্ট থেকে কোশ্চেন গুলো হয় 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি ট্রেন্ডি কিছু বিষয় আছে, অর্থাৎ একটা জিনিস নিয়ে ট্রেন্ড চলতেছে, যখন এখন আপনার সবচেয়ে বেশি ট্রেন্ড চলতেছে এআই নিয়ে। তো আপনি আশা করতে পারেন যে পরবর্তী বিসিএস হয়তো এআই নিয়ে হয়তো একটা বা 2টা কোশ্চেন আসতে পারে, এটা আপনি আশা করতেই পারেন, ঠিক আছে। আচ্ছা, আবার এই কম্পিউটার বা আইসিটি পার্টের এমন কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো থেকে আপনার মূলত দেখা গেছে 3টা বা 4টা কোশ্চেনও আসছে। আপনি বিগত বছরের কোশ্চেন দেখলে বুঝতে পারবেন, বা অ্যানালাইসিস গুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই জিনিসটা করার আগে মানে হচ্ছে একটা সাবজেক্ট পড়ার আগে শুরুতে যে কাজটা আসলে করতে হয় আমাদেরকে, দেখেন আমরা আসলে কি করি, বাজারে থেকে হয়তো একটা বই কিনি বা কোন একটা কোচিং এ ভর্তি হওয়ার পরে আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা কি করা শুরু করি, পড়া শুরু করি দুপদাপ। বাট এই জিনিসটা কিন্তু বেশি দিন টেকসই হয় না বা বেশি দিন টিকে না, হয়তো 5 দিন বা 10 দিন বা 15 দিন, তারপর হচ্ছে একটা আস্তে করে একটা কিরকম জারি হচ্ছে স্থিমিত হয়ে যায়। বাট জিনিসটা আসলে সিস্টেমটা কি ছিল দেখেন, বিসিএস এর সিলেবাস অনেক বড় একটা সিলেবাস। আপনি কম্পিউটার আইসিটি অংশের যদি সিলেবাস দেখেন, আপনি দেখবেন অনেক বড় একটা সিলেবাস। বাট আপনাকে একটা জিনিস বুঝতে হবে কিরকম, যে আপনি বিসিএস এর যে 200 মার্কের যে এমসিকিউ পরীক্ষাটা হচ্ছে, আপনার 200 মার্ক ভাই দরকার নাই। আপনি যদি এখানে 120 থেকে 130 পান, তাহলে আপনি আশা করতে পারেন যে আপনি প্রিলি কমপ্লিট করে আপনি হচ্ছে রিটেন পরীক্ষা দিতে পারবেন। প্রিলি মার্কস তো আপনার হচ্ছে রিটেনে যোগ হবে না, সো এটা নিয়ে প্যারা খাওয়ার কি আছে, আপনার প্রিলি টিকলেই হলো। আপনি 160 পাওয়া প্রিলিতে টিকা যা, 125 পাওয়া প্রিলিতে টিকা তা, একই জিনিস। তো আপনার মূল টার্গেটটা হচ্ছে প্রিলিতে টিকা। তো আমরা যখন এই ইয়াটা দেখি, মানে হচ্ছে কোশ্চেন গুলো মানে হচ্ছে সিলেবাসটা দেখে আমরা অনেকে ঘাবড়ে যাই। বাট আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনারা কখনো কোশ্চেন অ্যানালাইসিস করছেন কিনা, যে বিগত বছর আসলে কোন জায়গাগুলো থেকে কোন কোশ্চেন আসছে। অর্থাৎ টোটাল আইসিটি এবং কম্পিউটার মিলে আমার কাছে হচ্ছে 30টা চ্যাপ্টার আছে, এই 30টা চ্যাপ্টারের মধ্যে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন বেশি আসছে। আপনি দেখবেন এই 30টা চ্যাপ্টার থেকে সর্বোচ্চ 12 থেকে 15টা চ্যাপ্টার আছে যে জায়গা থেকে আপনার কোশ্চেন আসে, বাকি এমন কিছু চ্যাপ্টার আছে যে জায়গা থেকে কোনোদিন কোশ্চেনই হয় না, ঠিক আছে। সো আপনি হচ্ছে ওই জায়গাটাকে সেট করতে হবে, তার মানে যে জায়গা থেকে কোশ্চেন আসে সেই জায়গাটাকে আপনাকে ফোকাসড হইতে হবে, সেই জায়গাটা খুব ভালোভাবে আপনার বুঝতে হবে, সেই জায়গাটা খুব ভালোভাবে আপনাকে জানতে হবে। আমি এই কথাটা বুঝাতে চেয়েছি। অর্থাৎ প্রিপারেশন নেওয়ার আগে, এখন তো আসলে 47-এর জন্য প্রিপারেশন মানে হচ্ছে ওরকম ভাবে প্রিপারেশন নেওয়ার সময় ওরকম ভাবে নাই, এখন হচ্ছে আসলে রিভিশনের সময়। বাট 48 যদি কারো টার্গেট হয় না, 47 আমি দেখবো, যদি হয়ে গেল, 47 না হইলে আমি 48 আমি যাব। এবার 48 আপনি যদি যান, তাহলে 48 আসলে কিভাবে আপনি চিন্তা করবেন। আপনি প্রথমত যে কাজটা করবেন, আপনি সিলেবাসটাকে বোঝার ট্রাই করবেন। বিসিএস এর সিলেবাসটা বুঝতে পারা মানে হচ্ছে আপনার যে চাকরির যে প্রিপারেশন বলেন বা আপনার সব যেটাই বলেন না কেন, 30 থেকে 40% আপনার হয়ে যায় আপনি যদি সিলেবাসটাকে বুঝতে পারেন। এবার সিলেবাসটাকে বোঝার পর আপনি যে কাজটা করবেন, আপনি বিশ্লেষণ করবেন বা অ্যানালাইসিস করবেন যে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসলে বেশি আসে। যে জায়গাগুলো থেকে আপনার কোশ্চেনের পরিমাণটা বেশি আসে সেই জায়গাগুলোকে ফোকাস করেন, সেই জায়গাগুলোকে ফোকাস করে সেই জায়গাগুলোকে হচ্ছে মনে করেন যে এই জায়গা থেকে কোশ্চেন যদি আসে তাহলে আমার যাতে কোনোভাবে মিস না হয়। তো এই জায়গাটা হচ্ছে কম্পিউটার এবং আইসিটি পার্টটা এমন একটা জায়গা যে জায়গাতে আপনি খুব সহজে 12 মার্ক 13 মার্ক বা 14 মার্ক এবং কোনো ক্ষেত্রে 15 মার্ক আপনি পেতে পারেন, এবং খুব অল্প পরিশ্রম করে, যেটা অন্যান্য সাবজেক্টে আপনি হয়তো পাবেন, কিন্তু আপনাকে পরিশ্রমটা ওই রকম ভাবে দিতে হবে। অর্থাৎ এখানে কম পরিশ্রমে আপনি যদি একটু গোছানো ওয়েতে আগান, একটু হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিসটা বোঝেন, কোশ্চেনের প্যাটার্ন গুলো বোঝেন, আপনি খুব সহজে হচ্ছে এই জায়গাটাতে খুব ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন।
তো এই কারণে আমি বললাম যে প্রথম কাজ হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করা, কোশ্চেনকে বোঝা, এবং হচ্ছে তখন হচ্ছে কোর কনসেপ্ট গুলোকে জানা। মানে অ্যাজ ইউজুয়াল বাজার থেকে গাইড কিনে আনলেন, এক ভাইয়া বললো এই বইটা পড়ো, আপনি পড়া শুরু করলেন, পড়া শুরু করে বই শেষ করে ফেললেন, বাজারে দেখলেন একটা কোশ্চেন আসেন, এগুলো বাদ দেন। এই মানে হচ্ছে ভাইয়া বলছে বই একটা কিনতে, আমি বই একটা কিনলাম, বই একটা কিনা পড়া শুরু করে দিলাম, বিষয়গুলো এরকম না। এগুলো আপনার বই ছাড়া পড়াশোনা করা যায়। সত্য কথা যেটা, কিভাবে, আপনি যদি এই জিনিসগুলো গুগলেও সার্চ দেন আপনি পাবেন, বা এআইতেও আপনি যদি সাহায্য নেন তাহলেও পাবেন। তো এটার জন্য হচ্ছে বই, আপনার যে এই ভাইয়ের বই, আমার এই স্যারের বই, ওই ভাইয়ের বই, এই বইটাই যে আপনার যে লাগবে এইটাই আসলে বিষয় না। তাহলে বিষয়টা আসলে কি, হ্যাঁ বইটা দরকার, একটা গাইডলাইনের জন্য আপনার দরকার, বাট আপনাকে প্রথমত কোশ্চেন বুঝে শুনে আপনাকে আপনার এরিয়াটাকে কভার করতে হবে, যে এই এরিয়াটুকুতে আমি থাকবো, এই বিষয়গুলোকে আমি ফোকাস করব। এবার হচ্ছে আপনি আগান, তাহলে দেখবেন আপনি এই জায়গাটাতে খুব ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন। যাই হোক, আমরা ব্যাক করি একটু। তো আমরা যেটা বলতেছিলাম যে রোম, যেটা বলতেছিলাম যে এম রোম মাস্ক রিড অনলি মেমোরি, পি রোম হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ইপি রোম হচ্ছে ইরেজেবল রিড অনলি মেমোরি, আর ইপি রোম হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল রিড অনলি মেমোরি। এখন দেখেন, এটা হচ্ছে মাস্ক, এটা হচ্ছে প্রোগ্রামেবল। দ্যাট মিনস এটা হচ্ছে একবার ব্যবহারের পরে পুনর্ব্যবহার করা যায় না, অর্থাৎ এই দুইটা মেমোরিকে পুনর্ব্যবহার করা যায় না, পুনর্ব্যবহার করা যায় না, পুনর্ব্যবহার করা যায় না এই দুইটা মেমোরি, বা রিইউজ করা যায় না। অর্থাৎ একবার আপনি করবেন, করার পরে একবার করার পরে ওটার হচ্ছে কাজ শেষ হয়ে যাবে, ওটা হচ্ছে সেকেন্ড কোনো আপনি আর হচ্ছে এটাকে কাজ করতে পারবেন না, একবার ব্যবহারে এটার মূল কাজ। আচ্ছা, এই দুইটা মেমোরি যেহেতু ইরেজেবল, অর্থাৎ ইরেজেবল আমরা বলতেছি এই দুইটা মেমোরিকে হচ্ছে রিইউজ করা যায় বা পুনর্ব্যবহার করা যায়, রিইউজ বা হচ্ছে পুনর্ব্যবহার করা যায়। আচ্ছা, তাহলে দেখেন এই দুটার ভিতরে আবার হচ্ছে এই মেমোরিটা ইলেকট্রিক্যালি ইরেজেবল, অর্থাৎ এটা খুব দ্রুত গতিতে কাজ করে, এটা হচ্ছে সবচেয়ে দ্রুত গতির মেমোরি। মানে এই রোম গুলোর ভিতরে হচ্ছে এটা হচ্ছে দ্রুত গতির, রোম গুলোকে যদি আমরা ডিফাইন করি, রোম গুলোর ভিতরে একটা দ্রুত গতির মেমোরি হচ্ছে এই মেমোরিটাকে আমরা বলতেছি দ্রুত গতির মেমোরি বলতেছি। তাহলে আমরা দেখেন রোম সম্পর্কে আমরা জানলাম, রোমের প্রকারভেদ গুলো জানলাম, রোম গুলো কিরকম হয় সেই জিনিসগুলো সম্পর্কে আমরা একটা ধারণা আমাদের আসলো। আচ্ছা, এবার আসেন সেকেন্ডারি মেমোরি বা অক্সিলারি মেমোরি। সেকেন্ডারি বা অক্সিলারি, এটাকে আমরা বলি আরেকটা ভাবে বলি, এটাকে আমরা সহায়ক মেমোরি বলে থাকি। যে আপনার মেইন মেমোরি গুলো থাকার পরে আপনার যে এক্সট্রা যে মেমোরি গুলো আমরা প্রোভাইড করি, সেই মেমোরি গুলোকে আমরা বলতেছি হচ্ছে এই অক্সিলারি মেমোরি বা সেকেন্ডারি মেমোরি বলতেছি। তো আজকে এগুলো নিয়ে আমরা আসলে ডিটেলস আলোচনা যাব না, অক্সিলারি মেমোরি বা হচ্ছে আপনার সেকেন্ডারি মেমোরি না, আমরা জাস্ট নামগুলো জানবো, হয়তো বা সামনে কোনোদিন হয়তো বা সময় পেলে এগুলো নিয়ে আমরা আবার ডিটেলস একটা আলোচনাতে যাব, যে এগুলো আসলে কিভাবে কাজ করে, কোনটা কিভাবে কাজ করে, ওই জিনিসগুলো। আচ্ছা, প্রথম যে মেমোরিটাকে আমরা বলতে পারি এসএসডি। আচ্ছা, এটা হচ্ছে একটা সলিড স্টেট ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ, বা এটাকে ডিস্কও বলতে পারেন, সলিড স্টেট ড্রাইভ বা ডিস্ক। এখন হচ্ছে সবচেয়ে বেশি প্রচলিত সেকেন্ডারি বা অক্সিলারি মেমোরি হচ্ছে এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ। এই সলিড স্টেট ড্রাইভটা মূলত তৈরি করা হয় আইসি দিয়ে, অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনীর সাহায্যে হচ্ছে তৈরি করা হয়ে থাকে। আচ্ছা, এটা যদি এক্সিস টাইম আপনি চিন্তা করেন, খুব দ্রুত গতির একটা মেমোরি, সেকেন্ডারি মেমোরি গুলোর ভিতরে খুব দ্রুত গতির একটা মেমোরি, এটার এক্সিস টাইম হচ্ছে 0.1 মিলি সেকেন্ড, এবং এইচডিডির তুলনায় এটা হচ্ছে প্রায়, আপনি যদি চিন্তা করেন এটা প্রায় হচ্ছে আপনার 80 গুণ দ্রুত গতি সম্পন্ন, 80 গুণ দ্রুত গতি সম্পন্ন। তার মানে এইচডিডি আমরা কি বলি, হার্ড ডিস্ক ড্রাইভ বা হচ্ছে ডিস্ক। তার মানে আমরা খেয়াল করেন দুইটার পার্থক্যটা আমরা কি বলতেছি। এসএসডি আমরা বলতেছি এটা হচ্ছে আইসি দিয়ে তৈরি, এটা প্রধান উপাদান আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। আচ্ছা, খুব দ্রুত গতির একটা মেমোরি বলতেছি, এটাকে আমরা বলতেছি এক্সিস টাইম হচ্ছে 0.1 মিলি সেকেন্ড বলতেছি। আবার এটাকে যদি আমরা এইচডিডির সাথে তুলনা করি তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে এইচডিডির তুলনায় 80 গুণ দ্রুত গতি সম্পন্ন। আচ্ছা, এইচডিডিটা হচ্ছে অনেক আগে থেকে ব্যবহার করা হয়, 60-70 দশকের পর থেকে এইচডিডি ব্যবহার করা শুরু হয়। হার্ড ডিস্ক ড্রাইভ, এখানে হচ্ছে আপনার ট্র্যাক থাকে, এটার ভিতরে যদি গঠন চিন্তা করেন তাহলে ট্র্যাক এবং সেক্টর বলে দুইটা কথা থাকে, ট্র্যাক এবং হচ্ছে সেক্টর ভাগ করা থাকে, এবং এই ট্র্যাক এবং সেক্টরে ভাগ করে করে মূলত হচ্ছে আপনার মেমোরিটাতে হচ্ছে আপনার হচ্ছে ইনফরমেশন গুলো বা ডেটাগুলোকে সংরক্ষণ করা হয়। আচ্ছা, তার পাশে সিডি রোম,
তারপর হচ্ছে ডিভিডি রোম। আচ্ছা, সিডি রোম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক রোম। ডিভিডি রোম হচ্ছে ডিজিটাল ভার্সাটাইল বা ভিডিও ডিস্ক রোম। আর ডিজিটাল ভার্সাটাইল হইলে হবে, ভিডিও হইলে হবে, যেটাই থাকুক না কেন আপনি অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, এই দুটাকে বলা অপটিক্যাল ড্রাইভ, কারণ এখানে আলোর ব্যবহার করা হয়, এই কারণে এগুলোকে অপটিক্যাল ড্রাইভ বলা হয়। এইটাকে বলা হয় ম্যাগনেটিক ড্রাইভ, কারণ এখানে চুম্বকের একটা ব্যবহার করা আছে, এখানে ব্যবহার হয় ম্যাগনেটিক ড্রাইভ বলা হয়ে থাকে, এটাকে ম্যাগনেটিক ড্রাইভ। আচ্ছা, এখন এই সিডি রোম গুলো সাধারণত 600 থেকে 700 এমবি বা কোন কোন ক্ষেত্রে 650 থেকে 750 এমবি, 750 এমবি পর্যন্ত এর ধারণ ক্ষমতা থাকে। আচ্ছা, আর ডিজিটাল এই যে ডিভিডি রোম যেটাকে আমরা বলতেছি, এই ডিভিডি রোমের হচ্ছে একটা আদর্শ ভ্যালু যদি আমরা বলি 4.21 জিবি, অর্থাৎ এর আদর্শ ধারণ ক্ষমতা হচ্ছে 4.21 জিবি, বাট কোন কোন ক্ষেত্রে এর মান 17 জিবি পর্যন্ত হয়ে থাকে, 17 জিবি পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু এর আদর্শ একটা ভ্যালু হচ্ছে যেটা আমরা বলি সেটা হচ্ছে 4.21 জিবি আমরা বলে থাকি। আর সিডি রোমের হচ্ছে ধারণ ক্ষমতা 600 থেকে 700 এমবি এবং কোন কোন ক্ষেত্রে 450 থেকে 750 এমবি। তো এটা হচ্ছে পারফেক্ট মান, 450 থেকে 750 এমবি। এই মানটাকে আমরা পারফেক্টলি ধরে রাখি, এই মানটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, তারপর আসেন আচ্ছা, তারপর হচ্ছে ফ্ল্যাশ ড্রাইভ। আচ্ছা, ফ্ল্যাশ ড্রাইভ মানে কি? পেন ড্রাইভ গুলো যে আমরা ব্যবহার করি সে পেন ড্রাইভ বলতে পারেন। তারপর হচ্ছে আমরা মেমোরি কার্ড গুলো যে ব্যবহার করি মোবাইল ফোনে বা ক্যামেরাতে, সে ওগুলোকে বলতে পারেন আপনি হচ্ছে ফ্ল্যাশ ড্রাইভ। এগুলো হচ্ছে আপনার সেকেন্ডারি মেমোরি। ফ্লপি ডিস্ক, এটা এখন আর ব্যবহার করা হয় না, এটা হচ্ছে অনেক আগে ব্যবহার করা হতো, অর্থাৎ একদম শুরুর দিকে খুব ছোট সাইজের একটা মেমোরি ছিল এই ফ্লপি ডিস্ক, তখন হচ্ছে এটা ব্যবহার করা হতো, এখন আর এটাকে ওইরকম ভাবে ব্যবহার করা হয় না। সাধারণত এই ফ্লপি ডিস্ক গুলো আচ্ছা আচ্ছা এগুলো খুব ছোট সাইজের মেমোরি কার্ড। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ফ্লপি ডিস্ক, এটা হচ্ছে 60-এর দশকে ব্যবহার করা শুরু হয়, পরবর্তীতে হচ্ছে 20 শতাব্দীতে আসলে ফ্লপি ডিস্কের ব্যবহার করা অনেক কমে যায়, কারণ হচ্ছে এটার এক্সেস ক্ষমতাটা খুবই কম ছিল এবং ধারণ ক্ষমতাটা খুব কম ছিল। ধারণ ক্ষমতা হচ্ছে এটার 1.44 এমবি, খুবই কম ধারণ ক্ষমতা, এই কারণে এটা এখন ব্যবহার করা হয় না এই ফ্লপি ডিস্কটা। আচ্ছা, তারপর আসেন, সরি, আচ্ছা এটা হচ্ছে 6। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে ধরেন হচ্ছে ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি, আচ্ছা এটা নিয়ে আমাদের একটু কথা আছে, অনেকে আমরা এটা ভুল করে থাকি। ভার্চুয়াল মেমোরি আসলে কি? ভার্চুয়াল মেমোরি হচ্ছে ধরেন প্রধান যে মেমোরি গুলো থাকে, যখন আপনি একটা কম্পিউটার বা ডিভাইসে কোন একটা প্রোগ্রাম চালাচ্ছেন বা রান করতেছেন, তখন প্রধান মেমোরি যখন সাপোর্ট দিতে পারে না, সাপোর্ট দিতে না পারার ফলে আপনার হচ্ছে যখন সেকেন্ডারি মেমোরি সহায়তা নয়, তখন এই সেকেন্ডারি মেমোরিটা আসলে প্রধান মেমোরির মতো কাজ করে। যখন এই সেকেন্ডারি মেমোরিটা প্রধান মেমোরির মতো কাজ করতেছে, তখন আমরা একে বলে থাকি হচ্ছে ভার্চুয়াল মেমোরি, আমরা একে বলে থাকি। তো এই হচ্ছে আসলে মূলত ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরিটা আসলে মূলত সেকেন্ডারি মেমোরি হিসেবে আমরা কাউন্ট করব, এটাকে আবার অনেকে প্রাইমারি মেমোরি হিসেবে কাউন্ট করে লাভ নেই, কারণ এটা মূলত সেকেন্ডারি মেমোরি, বাট হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি মেমোরির মতো কাজ করে, অর্থাৎ প্রয়োজনের খাতিরে। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আসলে মূলত আমাদের সেকেন্ডারি মেমোরি। তাহলে একটু আসেন আমরা একটু ওই যে একটা গ্রাফ দেখেছিলাম, গ্রাফটাতে আমরা একটু যে একটা চিত্র দেখেছিলাম আমরা। আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করেন, এখানে আমরা এই রেজিস্টারটাকে আমরা বলছি ভোলাটাইল মেমোরি, আমরা এই যে ক্যাশ মেমোরি এটাকে আমরা বলছি ভোলাটাইল মেমোরি, ভোলাটাইল মেমোরি। আচ্ছা, আমরা এই র্যাম যেটা, এই র্যামটাকে আমরা বলছি ভোলাটাইল মেমোরি, ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি মানে কি? ভোলাটাইল মেমোরি মানে হচ্ছে এর ভিতরে আপনার হচ্ছে যে ডেটাগুলো থাকে বা তথ্যগুলো থাকে, সেটা কি হয়, সেটা হচ্ছে আপনার চলে যায়, অর্থাৎ আপনার যদি বিদ্যুৎ প্রবাহ শেষ হয়ে যায় বা হচ্ছে আপনার যদি হচ্ছে অফ হয়ে যায়, ডিভাইস অফ হয়ে যায়, তখন হচ্ছে এর মধ্যে থাকা আপনার ওই বিষয়গুলো হচ্ছে তথ্যগুলো মুছে যায়। তার মানে আলটিমেটলি দেখেন, সবচেয়ে ছোট মেমোরি হচ্ছে রেজিস্টার, সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরি হচ্ছে রেজিস্টার, এবং সবচেয়ে দ্রুত গতির মেমোরি হচ্ছে রেজিস্টার।
রেজিস্টারের থেকে একটু বড় মেমোরি হচ্ছে ক্যাশ মেমোরি, এবং রেজিস্টারের থেকে এটা কিন্তু গতি আবার কম। আচ্ছা, তার মানে খেয়াল করেন, যদি আমি গতির হিসাব করি যে গতিতে সবচেয়ে বেশি মেমোরি কোনটা, রেজিস্টার, তারপর হচ্ছে ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি পরে র্যাম, র্যামের পরে রোম, রোমের পরে হচ্ছে সেকেন্ডারি মেমোরি। এটা হচ্ছে গতির হিসাব যদি আমরা করি। যদি সাইজের হিসাব করি, সবচেয়ে ছোট সাইজ কোনটা, রেজিস্টার, রেজিস্টারের পরে ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি পরে র্যাম, র্যামের পরে রোম, রোমের পরে হচ্ছে সেকেন্ডারি মেমোরি। অর্থাৎ এটা হচ্ছে সাইজের হিসাব আমরা করতেছি, সাইজের হিসাব করতেছি। সো দ্যাট মিনস আমরা যে জিনিসটা বলতেছি যে আমরা সহজভাবে যদি বলি, আমরা হচ্ছে সহজভাবে বলতে পারি যে আমার রেজিস্টার হচ্ছে সবচেয়ে ছোট মেমোরি, সবচেয়ে দ্রুত গতির মেমোরি। আচ্ছা, এবং হচ্ছে ভোলাটাইল মেমোরি। আর ভোলাটাইল মেমোরি কয়টা? ভোলাটাইল মেমোরি তিনটা, একটা হচ্ছে রেজিস্টার, একটা হচ্ছে ক্যাশ মেমোরি, একটা হচ্ছে র্যাম। এই তিনটাকে আমরা বলতেছি হচ্ছে ভোলাটাইল মেমোরি। আর সবচেয়ে ছোট মেমোরি হচ্ছে রেজিস্টার, রেজিস্টারের থেকে একটু বড় মেমোরি হচ্ছে ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি থেকে একটু বড় মেমোরি হচ্ছে র্যাম, র্যামের থেকে একটু বড় মেমোরি হচ্ছে রোম। কিন্তু স্পিড যদি বিবেচনা করেন, সবচেয়ে বেশি স্পিড কার? রেজিস্টারের, রেজিস্টারের থেকে স্পিড কম ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি থেকে স্পিড কম র্যাম, র্যামের থেকে স্পিড কম হচ্ছে রোম, এবং রোমের থেকে পরবর্তীতে আমরা যেগুলো বলি সেকেন্ডারি মেমোরি বলতেছি। তো আজকে আসলে আমরা আসলে কি দেখলাম? আমরা আসলে যে জিনিসটা দেখার ট্রাই করেছি, আমরা মূলত হচ্ছে যে মেমোরি ইউনিটের কথা বলি আমরা কম্পিউটারে, সেই মেমোরি ইউনিটের কথা আমরা হচ্ছে মেমোরি ইউনিট আসলে কি কি থাকে না থাকে এই জিনিসগুলো আসলে হচ্ছে আমরা বোঝার ট্রাই করেছি। মেমোরি ইউনিটটা হচ্ছে কম্পিউটারে ডেটাকে সংরক্ষণ করার জন্য, তার ডেটা মেইন যে কাজটা, অর্থাৎ একটা ডেটা আপনি দিলেই কিন্তু কাজ করে না, আপনাকে ডেটাকে কি করবে? ডেটাকে অবশ্যই সংরক্ষণ করবে। সংরক্ষণ করা ছাড়া কিন্তু কাজ করতে পারবে না, অর্থাৎ ডেটাকে স্টোর করে রাখতে হবে। উইথাউট স্টোরিং আপনার হচ্ছে কোনো কিছু কাজ করতে পারে না। তো ডেটাকে স্টোর করার জন্য আপনার মেমোরি দরকার। অর্থাৎ মেমোরি ইউনিটটা হচ্ছে সিপিইউর একটা অন্যতম প্রধান একটা অংশ আমরা বলি, বা সিপিইউর একদম মেইন একটা অংশ। যে তিনটা অংশের কথা বলতেছি আমরা, যে একটা মেমোরি, একটা অ্যারিথমেটিক লজিক ইউনিট, একটা কন্ট্রোল ইউনিট, এই তিনটার ভিতরে একটা অংশ মেমোরি ইউনিট। এই মেমোরি ইউনিট গুলো আবার হচ্ছে বিভিন্ন ভাগে হয়ে থাকে, এবং আপনাদের আজকে যে আলোচনাগুলো করা হলো এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে, ব্যাংক বলেন, বিসিএস বলেন, বা অন্যান্য আদার্স কম্পিটিটিভ এক্সাম বলেন, সবগুলো এক্সামে কিন্তু আসা কোশ্চেন আছে এখানে। অর্থাৎ আপনি যদি প্রত্যেকটা লাইনে লাইনে কোশ্চেন খুঁজতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান যে ক্যাশ মেমোরি অবস্থান কোথায়, তারপর হচ্ছে ক্যাশ মেমোরি কেন ব্যবহার করা হয়, তারপর হচ্ছে আপনার কোন মেমোরিকে সিপিইউ মেমোরি বলা হয়ে থাকে, বা আপনার কাছে যদি রিটেনও প্রশ্ন আসে যে ক্যাশ মেমোরি সম্পর্কে লিখুন, আপনি ক্যাশ মেমোরি সম্পর্কে 5টা বা 6টা জিনিস এখান থেকে লিখতে পারবেন। তারপর হচ্ছে সবচেয়ে ছোট মেমোরি কোনটা? রেজিস্টার। সবচেয়ে দ্রুত গতির মেমোরি কোনটা? রেজিস্টার। ঠিক আছে, ক্যাশ মেমোরি অবস্থান কোথায়? এখান থেকে আপনি কিন্তু এই জিনিসটা বলতে পারবেন। নিচের কোনটি ভোলাটাইল মেমোরি? আপনার রেজিস্টার ভোলাটাইল মেমোরি, ক্যাশ মেমোরি ভোলাটাইল মেমোরি, র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। আচ্ছা, র্যাম এবং রোমের ভিতরে পার্থক্য, এবং এগুলা নিয়ে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে প্রিলি কোশ্চেনও হয়। তো এই জায়গা থেকেও কিন্তু আপনি এই জিনিসগুলো জানতে পারবেন। ক্লিপবোর্ড নিয়ে কিন্তু বিসিএস এর কোশ্চেন আসছে, এটা তো আপনারা জানেনই, বললামই আমরা। তারপর হচ্ছে র্যামের প্রকারভেদ গুলো কি কি, এগুলো হচ্ছে কিভাবে কাজ করে, এই জিনিসগুলো জানতে পারবেন। র্যামের রোমের প্রকারভেদ গুলো কি কি, তারপর হচ্ছে আপনার একটা বিশেষ ধরনের র্যামের কথা বলেছি আমরা, ভি র্যামের কথা বলেছি, সেকেন্ডারি বা অক্সিলারি মেমোরি গুলো কোনগুলো, এবং হচ্ছে এগুলার মানে একটু বেসিক কিছু ধারণা, এই ধারণাগুলো দেওয়ার ট্রাই করেছি। তো মূলত আপনাদের আসলে মূলত যে জিনিসটা করার ট্রাই করা হয়েছে, যে এই যে মেমোরি ইউনিট নিয়ে একটা ধারণা দেওয়ার ট্রাই করেছে, একটা অংশ আপনারা হচ্ছে এই রকম করে হচ্ছে আপনার অন্যান্য যে অংশগুলো আছে কোশ্চেন অ্যানালাইসিস করে আপনাদের অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে আপনারা ফোকাস করবেন। ফোকাস করলে আশা করি খুব অল্প প্রিপারেশনে আপনি কিন্তু কম্পিউটার এবং আইসিটি পার্টটাতে যদি একটু ট্রিকি হন, আপনি নিজেকে একটু ট্রিকি তৈরি করতে পারেন, নিজে যদি কোর কনসেপ্টগুলোকে নিতে পারেন, তাহলে হচ্ছে ভালো একটা মার্কস আপনি এখান থেকে খুব সহজে ক্যারি করতে পারবেন। মনে রাখবেন, এখানে সাবজেক্ট ভিত্তিক মার্কস ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আপনি যে কাটমার্কটা আছে সেই কাটমার্কসটাতে আপনি কি ঢুকতে পারতেছেন কিনা, আপনি কোন সাবজেক্টে 5 পাইলেন, কোন সাবজেক্টে যে আপনি 20 পাইলেন, সেটা এখানে ফ্যাক্টর না। যে আপনি 5 পাইছেন থেকে বাদ পড়বেন এরকম কিন্তু না বিসিএস। তো বিসিএস আপনার মেইন টার্গেট হচ্ছে 120 to 130 এই রেঞ্জের ভিতরে আপনার ঢোকা, আউট অফ 200 এর মধ্যে। তো এইটার ভিতরে আপনার ঢুকতে হবে, এবং এই ঢোকার জন্য হচ্ছে আপনার কিছু কিছু সাবজেক্টকে আপনার মেইন ধরে নিতে হবে যে এই সাবজেক্টগুলোতে আমার হচ্ছে সর্বোচ্চ মার্কস তুলতে হবে। কেউ যে বাংলাতে ভালো, সে চিন্তা করে যে আমার বাংলাতে আমার ভালো মার্কস তুলতে হবে, বাকিগুলো আমি একটু কম তুলতে পারবো, কিন্তু বাংলাতে আমি ভালো তুলতে পারবো। যে ম্যাথমেটিক্সে ভালো, সে ম্যাথ এবং মেন্টাল এবিলিটিটাকে ফোকাস করে, যে ইংলিশে ভালো, সে ইংলিশটাকে ফোকাস করে। তো প্রত্যেকের একটা স্ট্রং জোন বের করে নিতে হয়, আপনাকে আপনার স্ট্রং জোনটা বের করতে হবে। বের করে আপনি কোশ্চেন অ্যানালাইসিস করে, গদবাদা সব সিলেবাস পড়া দরকার নাই, কোশ্চেন অ্যানালাইসিস করে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোকে খুঁজে বের করবেন। ফাইন্ড আউট করার পর ওই বিষয়গুলোকে আপনি হচ্ছে সলভ করবেন, রিড আউট করবেন, দেখবেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনি খুব ভালো একটা মার্কস ওখান থেকে নিয়ে বের হতে পারবেন। সবার জন্য
শুভকামনা রইল আগামী প্রিপারেশনে। আমাদের এই পুরো মাস ব্যাপী অর্থাৎ রামাদান উপলক্ষে পুরো মাস ব্যাপী বিসিএস বা ব্যাংকের বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের আপনার হচ্ছে ফ্রি ক্লাস থাকবে, ক্লাসগুলো দেখবেন। পেইড কোর্স আছে, পেইড কোর্সও আপনারা এনরোল হতে পারেন, ঠিক আছে। কিন্তু হচ্ছে আমরা ট্রাই করবো আপনাকে হচ্ছে এই অল্প সময়ের ভিতরে একটু গোছানো ওয়েতে আপনি আসলে কিভাবে পড়লে আসলে ভালো করতে পারেন সেই বিষয়গুলোর দিক নির্দেশনা দেওয়ার জন্য। সবাই আগামী ক্লাস বা আগামী যেই দিন আমার দেখা হবে সেই দিন পর্যন্ত ভালো থাকুন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।